আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। আমরা প্রথমেই চলে যাচ্ছি মাইলস্টোন স্কুলে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, স্কুলে আজকের পরিবেশ কেমন দেখছেন এবং শিক্ষার্থী, অভিভাবক এদের কোনো উপস্থিতি আপনি দেখেছেন কিনা, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, লোপা সকাল থেকে এখানে উপস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের, তবে তারা উৎসুক জনতা। তাদের অধিকাংশ হচ্ছে যারা সার্ভাইভ করেছে, যারা কিছুটা ক্ষত হয়েছে এমন কিছু অভিভাবক তারা এসেছেন, তাদের সন্তানদের নিয়ে এসেছেন। তারা আসলে উৎসুক আসলে যে 27 তারিখে আসলে সত্যিকার অর্থে খোলা হচ্ছে কিনা, যেটি তাদেরকে মুঠোফোন বার্তায় জানানো হয়েছে যে 2 দিন বন্ধের পরে খোলার একটি সম্ভাবনা আছে। সেই বিষয়টি জানানোর পরে তারা অনেকে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে এই কয়েকদিনের মধ্যে ট্রমা কাটিয়ে তাদের আসলে স্কুলে ফেরাটা অনেকটা অসম্ভব। অনেকে জানিয়েছেন তাদের যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু তারা এখন পর্যন্ত ফেরত পায়নি। অনেকের বই কিন্তু হারিয়ে গেছে, বই এখান থেকে নেওয়ার সুযোগ হয়নি। যেই অবস্থা, যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থা থেকে তারা প্রাণে বেঁচেছেন। অনেকে নানা কারণে বেঁচেছেন। কেউ হয়তো বিভিন্ন জায়গায় যে বাচ্চাগুলো খেলাধুলা করছিল কিংবা টিফিনের জন্য বাইরে গিয়েছিল, তারা অনেকে বেঁচেছেন। আপনাকে জানিয়ে রাখি যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে এই স্কুল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তারা কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করেছেন। সেখানে সাইফুল ইসলাম একজন লেকচারার, তিনি বলেছেন যে এখানের তখন আসলে ছুটি হয়ে গেছিল, যারা আসলে পিছিয়ে পড়া যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে একটি ব্যাকআপ ক্লাস দেওয়া হচ্ছিল। সেই ব্যাকআপ ক্লাসের কারণে তাদের অনেকে এখানে অবস্থান করছিল। মূলত সেই শিশু শিক্ষার্থীরাই কিন্তু এখানে সেই ভয়াবহতার শিকার হয়েছে। একই সঙ্গে তারা বলছে যে যে মিসিং যে নম্বরটি খোলা হয়েছে, সেখানে যদি কোনো অভিভাবক এখন তাদেরকে যদি মিসিং তাদের সন্তানের জন্য আবেদন করে, সে বিষয়টি তারা সমন্বয় করে জানিয়ে দিবেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু আজকে তারা এখানে করেনি। তারা এখানে বেশ কয়েকবার এসেছে, কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং বলেছে তাদের যে দাবিগুলো, সেই ন্যায়সঙ্গত দাবিগুলো তারা মেনে নেবেন। এই কারণে তারা এই জায়গা থেকে চলে গেছেন। আর এখানে উৎসুক কিছু জনতা তারা ভিড় করছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আজকে আমাদেরকে মূল যে আঙ্গিনা, সেই আঙ্গিনায় কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাইফুল ইসলাম জানিয়েছেন যে আগামী 27 তারিখে খোলা হবে কিনা, যেহেতু শিক্ষার্থীদের এবং অভিভাবকদের অসন্তোষ রয়েছে, সেই ক্ষেত্রে তারা 27 তারিখের বিষয়ে তারা আবার মিটিং করে জানিয়ে দেবেন এবং তদন্ত কমিটি কি হচ্ছে সেই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দিবেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। লোপা। দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে সহকর্মী কায়কোবাদ মাহমুদের কাছে। কায়কোবাদ, দগ্ধদের চিকিৎসা সম্পর্কে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? সিঙ্গাপুরের যে চিকিৎসক দলটি এসেছে এখানে আহতদের সহায়তা করার জন্য, তাদের মিটিংটি কিন্তু শুরু হয়েছিল, বৈঠক শুরু হয়েছিল 11টার পর থেকে। আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু সেই বৈঠক কিন্তু চলছে চিকিৎসকদের সাথে। বৈঠকের পরেই কিন্তু তারা মূলত রোগীদেরকেও দেখবেন, তারা তাদের পরামর্শ দিবেন, সে অনুযায়ী কিন্তু চিকিৎসা সেবায় পরিবর্তনও আসতে পারে। এটি গতকালই কিন্তু জানানো হয়েছিল মন্ত্রণালয় থেকে। একই সাথে এটিও জেনে রেখি আমরা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনও কিন্তু জানিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যে তারাও কিন্তু চিকিৎসক দল পাঠাবেন। তাদের সেখানে কিন্তু চিকিৎসক ও নার্স দল থাকবেন, তারাও কিন্তু পরামর্শ দিবেন, প্রয়োজনে তাদের দেশে চিকিৎসারও পরামর্শ কিন্তু তারা দিবেন। আর এখানে কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ 3টায় কিন্তু একটি ব্রিফিং আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সেখানে কিন্তু বিস্তারিত তথ্য জানা যাবে, হতাহত সহ বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমরা পাবো বলে আমরা শুনতে পেয়েছি এখানে। আর হতাহত নিয়ে যে 11 জন আইসিইউতে আছে তাদের অবস্থা এখন আশঙ্কাজনক, সেটাই। এর বাইরে আসলে আমাদেরকে নতুন করে আর আপডেট দেওয়া হয়নি। 44 জন রুগী, অর্থাৎ গতকাল রাতে একজন আসার পরে বার্ন ইনস্টিটিউটে 44 জন রুগী ভর্তি আছে এই মুহূর্তে, আর যার মধ্যে 11 জন আছে আইসিইউতে, আর 11 জন কিন্তু এখানেই মারা গিয়েছে এই বার্ন ইনস্টিটিউটেই। একই সাথে অন্যান্য হাসপাতালগুলোতেও কিন্তু 68 জনের মতো রোগী কিন্তু ভর্তি আছে। আর লোক আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে কিন্তু এই সিঙ্গাপুরের চিকিৎসক দলটি কিন্তু এখান থেকে কিন্তু অন্য হাসপাতালগুলো, যেখানে এই মাইলস্টোনের দুর্ঘটনার আহত যারা আছে যাদের ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু তারা যাবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখানকার সর্বশেষ। লোপা। আমরা জানছিলাম মাইলস্টোন স্কুলে আজকের পরিবেশ এবং জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে দগ্ধদের চিকিৎসার খবরাখবর।
প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনে আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে বিএনপি। গোপালগঞ্জ ও সচিবালয়ের ঘটনা নির্বাচন বানচালের চক্রান্ত হিসেবে দেখছে দলটি। গুলশানে এক অনুষ্ঠান শেষে এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুত নির্বাচিত সরকার গঠিত হলে অনেক সমস্যা কমে যাবে। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে বুধবার বৈঠক করেন বিএনপির মহাসচিব। ৩১ দফার আলোকে রেইনবো নেশন গড়ে তোলা হবে। বৈঠকে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল। পরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা দিয়ে যাবে বিএনপি। সংকটকালে কেবল রাজনৈতিক দলকে ডাকেন প্রধান উপদেষ্টা। উল্লেখ করে তিনি বলেন, এমন মতবিনিময় ঘন ঘন হলে ভালো হতো। ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দেওয়ার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেন তিনি। এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখছে না বিএনপি। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকলেও ঐক্যে কোনো ঘাটতি নেই বলে দাবি করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। দল মত নির্বিশেষে ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। এর আগে বেলা 11টায় চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এনসিপি। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে, সেসব তদন্ত দেশবাসী দেখতে চায় না। খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে। এগুলো তদন্ত করে বের করতে হবে। উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। স্বৈরাচারের আমলে অনেকে নির্যাতনের শিকার হলেও জামায়াত ইসলামের প্রতিশোধে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে যারা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার আছে বলে জানান তিনি। দুপুরে পাবনার ঈশ্বরদী চর মীরকামারি গ্রামের মুস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। 15.5 বছর দুর্দণ্ড প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা যখন চলে গেছেন, আল্লাহর কসম আমরা কারো উপরে কোনো প্রতিশোধ নেইনি। আমরা প্রতিশোধ নিব না, এটা আমাদের অঙ্গীকার। আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মানবিক একটা সমাজ হোক, যেখানে কোনো বৈষম্য থাকবে না। জাত পাত ধর্ম গোষ্ঠী দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে, সম্মানের সাথে বসবাস করবে।
শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করলেও বিষয়টি প্রধান উপদেষ্টার এখতিয়ার বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা CR আবরার। শিক্ষা সচিবকে কেন প্রত্যাহার করা হয়েছে তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন শিক্ষা উপদেষ্টা। ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। অন্তর্বর্তী সরকার কোনো কোনো ক্ষেত্রে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকের শুরুতেই এই ওয়াকআউটের ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় সঠিক ব্যবস্থা নিতে না পারা এবং শুধুমাত্র 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রতিবাদে দল 3টি কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে। আর ওয়াকআউটের রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার, তাদের আপত্তির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সময়ের স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য গড়তে সিদ্ধান্তে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন। ফেনীতে বন্যা প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ সহ 8 দফা দাবিতে পদযাত্রা করেছে এলাকাবাসী। সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে সমাবেশ করে ফেনীর সর্বস্তরের জনগণ। সেখানে তারা টেকসই প্রজন্ম ভিত্তিক বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ সহ মোট 8 দফা দাবি তুলে ধরা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের সিদ্ধান্তে না পৌঁছালে মহাসড়ক অবরোধের কঠোর হুঁশিয়ারিও দেয় আন্দোলনকারীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। টানা 4র্থ দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী। আজ দরপতনের হার কমে আসলেও এর আগে টানা 3 দিন দরপতনের হার কিছুটা বেশি ছিল। রয়টার্স জানায় আজ ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.03% কমে 68.57 ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্যারেল প্রতি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম একই পরিমাণ কমে দাঁড়িয়েছে 65.29 মার্কিন ডলারে। জাপান যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির পর তেলের দামে বিশ্ববাজারে এই প্রভাব পড়েছে। এর আগে মার্কিন শুল্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণায় তেলের দরপতন হয় 1% হারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACCর বার্ষিক সাধারণ সভা AGM এ সভাপতিত্ব করতে ঢাকায় এলেন ACC ও পাকিস্তান ক্রিকেটের প্রধান মোহসিন নাকভি। সকালে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। 24 ও 25 জুলাই ঢাকার একটি 5 তারকা হোটেলে AGM অনুষ্ঠিত হবে, যার আয়োজকের দায়িত্বে আছে বিসিবি। এশিয়ার 25 সদস্য দেশের মধ্যে 16-17টি দেশের প্রতিনিধি অংশ নেবে বলে জানা গেছে। তবে ভারত ও আফগানিস্তানের অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি এই সভায়। অনিশ্চয়তায় রয়েছে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়েও। এসএসসির পূর্ণ সদস্য দেশ 5টি, এর মধ্যে 3টি সদস্যই যোগ দিতে চাইছে না ACC AGM এ। যদিও এ নিয়ে তেমন বড় সমস্যা হবে না বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। তার ভাষ্য, এটা ACCর সভা, বাংলাদেশ শুধুই এর লজিস্টিক সহায়তা দিচ্ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।